উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিট শুনলেই প্রথমেই মাথায় আসে রসিক সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর নাম। আর এই এলাকারই এক মেষ বাড়িতেই তার আজীবন কেটেছে। এই হেন মুক্তারাম বাবু স্ট্রিটেই রয়েছে আরেক আকর্ষণ, মার্বেল প্যালেসের ঠিক কাছেই কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। গণেশ জননীর দর্শনে উত্তর কলকাতা মুখী হলে এক ফাঁকে দেখে আসতেই পারেন তার এই সুযোগ্য পুত্রকে। বিরাট পুরনো বাড়ির মন্দিরে সিদ্ধিবিনায়ক বিরাজমান। ঠাকুর দালানে রয়েছে বিরাট এক ঝাড়বাতি। গবেষকদের মতে পূর্ব ভারতের একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির এটি। মুম্বাইয়ের জাগ্রত সিদ্ধিবিনায়ক গণেশের মতন এখানকার সিদ্ধিদাতা গণেশের সুরটির অবস্থান ডান দিকে। তো চলুন আজকের এই পর্বে ঘুরে দেখা যাক সেই অপূর্ব মন্দিরটিকে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আর আজকের আমরা এসেছি সিদ্ধিবিনায়ক মন্দির, যেটি কলকাতাতেই অবস্থিত। এখানে আসবার জন্য আপনাকে আসতে হবে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত। এই ঠিক রাম মন্দিরে এসে নামতে হবে। যদি আপনি বাসে আসেন তাহলে রাম মন্দিরে নেমে এই মার্বেল প্যালেসের রোড ধরে, এটি হচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিট, এই স্ট্রিটটা ধরেই ব্যাস 4 থেকে 5 মিনিট হাঁটা পথেই আপনি মন্দিরটি রাস্তার উপরেই পেয়ে যাবেন। অথবা আপনি যদি মেট্রো করে আসেন সেক্ষেত্রে আপনি এমজি রোড মেট্রো স্টেশনে নেমে হাঁটা পথ ওই 7 থেকে 10 মিনিট মতন হেঁটে এই পথ দিয়েই আপনাকে এই মন্দিরে আসতে হবে। তো আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি। এই হচ্ছে মন্দিরের গেট, মানে মুখ্য দ্বার। আমরা এই দ্বারের ঠিক বাম দিক দিয়ে এসেছিলাম। আর এই দ্বারেরই ডান দিকে আছে মার্বেল প্যালেস। মার্বেল প্যালেস তো অনেকেই জানেন, তো ঠিক মার্বেল প্যালেসেরই কাছেই এই মন্দিরটি অবস্থিত। তো আশা করি এই লোকেশনটা বুঝতে আপনাদের সুবিধে হয়েছে। আরো সুবিধের জন্য আপনাদের এই লোকেশনটি আমি আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, গুগল ম্যাপটি। মন্দিরটি দেখে কোনো ক্ষেত্রে মন্দির বলে মনে হবে না, মনে হচ্ছে যেন কোনো রাজবাড়িতে আমরা প্রবেশ করছি। মন্দিরটি পুরো একদম রাজবাড়ির আদলেই তৈরি। আসলে এই মন্দিরটি একসময় মল্লিক বাড়ি ছিল বা মল্লিকদের কোঠি ছিল, সেটিকেই পুনঃসংস্কার করে মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। এখানে ঢোকার মুখেই গেটে আপনারা এইভাবে একটি সময়সূচির লিস্ট পেয়ে যাবেন, যেখানে লেখা আছে মঙ্গলা আরতি শুরু হয় ভোর 5:45-এ। আর ভক্তদের জন্য মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, দিয়ে মন্দিরটি বন্ধ হয়ে যায়। আবার 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। এর মধ্যে আপনারা এসে মন্দিরে পুজো দিতে পারেন অথবা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আর বুধবার দিন, যেহেতু বুধবারটি হচ্ছে গণেশজির বার, তো ওই দিন সারাদিনই মন্দিরটি খোলা থাকে, বা বিশেষ কোনো উৎসবের দিনও মন্দিরটি সারাদিনই খোলা থাকে। তো এই হচ্ছে মূল মন্দিরটি। মন্দিরটি এইভাবে সুন্দরভাবে সাদা রং দিয়ে করা, আর এইভাবে মোটা মোটা বা চওড়া চওড়ায় পিলার টাইপের সামনে আছে, যেটা পুরো একটা রাজবাড়ির মতনই পুরো লাগছে দেখতে মন্দিরটিকে। আপনারা যদি পার্সোনাল কার, বাইক বা স্কুটি করে আসেন সেক্ষেত্রে এখানে আপনারা ফ্রি পার্কিং পেয়ে যাবেন। এছাড়াও এখানে জুতো রাখার জন্য ফ্রিতে আপনারা জুতো রাখতে পারবেন। তো চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরটি ঢোকার মুখে রিসেপশনে এইভাবে সুন্দর একটি ঝাড়বাতি আছে, যেটি পুরোনো কালের যে ঝাড়বাতিগুলি হতো ঠিক সেইভাবেই এখানে রেখে দেওয়া হয়েছে। যেমনটা আমি আগেও বলেছি, এই মন্দিরটাকে পুনঃসংস্কার করা হয়েছে সবকিছুই আগের মতন রেখে। আর এখানে দেওয়ালে যে যাদের ছবিটি দেখছেন ইনারা হচ্ছেন আর.এস. আগরওয়াল জি আর আর.এস. গোয়েঙ্কা জি। এনারা দুইজনই শৈশবকালের বন্ধু, যাঁরা পরবর্তীতে ইমামি গ্রুপ নির্মাণ করেন। তাঁরা
নিজেরা কলকাতায় ব্যবসা সূচনা করেন একটি পুরনো মল্লিক বাড়ি বা মল্লিক কোঠি কিনে সেই স্থানটিকেই মন্দিরে পরিণত করেন জনকল্যাণের উদ্দেশ্যে। 2015 সালে তাঁরা এই ঐতিহাসিক কোঠি বাড়ি রিস্টোরেশন করে মন্দির নির্মাণে উদ্যোগ নেন। জমিদার বাড়ির ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে স্থানীয় স্থাপত্য শৈলী ও ইতিহাস সম্মানে মন্দির নির্মাণ করা হয়। মন্দিরটি 28 ফেব্রুয়ারি 2020-তে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং তখন থেকে এটি বিশ্বস্তভাবে ভক্তদের জন্য খুলে রাখা হয়। এই মন্দিরটি নির্মাণ হয়েছে গত কয়েক দশকের মধ্যে, তবে এটি ভক্তদের মধ্যে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে শ্রী সিদ্ধিবিনায়ক গণেশ ঠাকুর প্রতিষ্ঠিত আছেন, যাকে বিঘ্নহর্তা এবং মঙ্গলদাতা রূপে পুজো করা হয়। বিশেষ করে বুধবার দিন এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। অনেকে বলেন এই মন্দিরে মন থেকে প্রার্থনা করলে সিদ্ধিদাতা গণেশ সেই মনস্কামনা পূর্ণ করেন। এবার চলুন মন্দিরটির গর্ভগৃহের দিকে যাওয়া যাক। আর গর্ভগৃহে যাওয়ার মুখেই এইভাবে মূষক মহারাজজি বসে আছেন দুদিকেই, মানে এই মন্দিরে ঢোকার মুখ দুদিক দিয়ে, মানে একদিক দিয়ে হয়তো যাওয়ার জন্য আর একদিক দিয়ে বেরোবার জন্য হয়তো করা আছে। এখন যেহেতু ভিড় কম তাই দুদিক দিয়ে পাবলিক এখন যাতায়াত করছেন। এই হচ্ছে মূল গর্ভগৃহটি। এখানে বসে আছেন শ্রী সিদ্ধিবিনায়ক বা সিদ্ধিদাতা গণেশ। মন্দিরটি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো, আর মন্দিরটির উপরটা পুরোটাই সোনালী রঙের কারুকার্য করা, যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। এই মন্দিরটি না প্রতিদিনই এইভাবে টাটকা ফল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়, আর প্রতিদিনই বিভিন্ন রকম ভাবে সাজানো হয়, মানে রোজকার সাজ কিন্তু একই থাকে না। আর এই হচ্ছে মূল বিগ্রহটি। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে যে সিদ্ধিদাতার বা গণেশজির সুঁটটি কিন্তু ডান দিকে, মানে যেমনটি মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে আছে। আর ওনার ঠিক দুপাশেই আছে ওনার স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি। আর এই মন্দিরটির এইভাবে গর্ভগৃহের চারিপাশেই রয়েছে একটি প্যাসেজ মতন, যেটি দিয়ে আপনারা চাইলেই মন্দিরটির পরিক্রমা করতে পারেন। তো চলুন এবার মন্দিরটি পরিক্রমা করা যাক। মন্দিরটি মুম্বাইয়ের সিদ্ধিবিনায়কের মতন অত বড় না হলেও খুব সুন্দরভাবে সাজানো। সাদা রঙের বাহ্যিক কাঠামো, ভেতরে মার্বেল ফ্লোরিং, আর গণেশ ঠাকুরের রক্তরাঙা মূর্তি, ঠাকুরের সামনে সোনালী রঙের পাগড়ি ও অলংকার, সবকিছুই যেন একটা আলাদা একটা শোভা পাচ্ছে। মন্দিরটি ছোট হলেও খুবই শান্ত পরিবেশ এবং এখানে বসারও জায়গা আছে এবং পুজোর সময় খুবই নিঃশব্দে পুজো হয়। এখানে অনায়াসে বসে 1-2 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এমন একটা পরিবেশ এখানে। এখানে বিশেষ দিন যেমন বুধবার, গণেশ চতুর্থী, এইসব দিনগুলিতে বেশ বড় আয়োজন হয়। ভক্তরা ফল, লাড্ডু, দুর্বাঘাস দিয়ে ঠাকুরকে অর্পণ করেন। পুজো দেওয়ার পর এখানে লাড্ডু প্রসাদও বিতরণ করা হয়। অনেক ভক্তরা নিজে হাতে বানানো প্রসাদও নিবেদন করে থাকেন। গণেশ ঠাকুরকে পছন্দ মোদক ও নারকেল লাড্ডু এখানে প্রধান প্রসাদ হিসেবে দেওয়া হয়। এখানে কিছু নির্দিষ্ট সময় আছে যেই সময়গুলিতে মন্দির কর্তৃপক্ষ থেকে প্রসাদ বিতরণ করা হয়। যেমন কি আমরা এখন সকালের সময়টা এসছি এই 9টা, 9:30 নাগাদ, তো এখন এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল।
আরেকটি এখানে মন্দির আছে, ঠিক গণেশজির উল্টো দিকেই বসে আছেন হনুমানজি বা বজরং বলিজি, যেনার গায়ের বর্ণটি হচ্ছে কেশরিয়া রঙের। এখানেও ভক্তরা এসে পুজো দিয়ে থাকেন। এখানে কিন্তু নিয়মিত আরতি হয়ে থাকে, বিশেষ করে সন্ধ্যা আরতিতে পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত ভাবগম্ভীর। এখানে গণেশ চতুর্থী অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ ভাবে পালিত হয়। এই দিন মন্দির প্রাঙ্গণ সাজানো হয় আলো ও ফুলে। ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করেন। প্রতি মাসেই সব বুধবারই মন্দিরে বিশেষ পুজো পাঠ ও ভোগ হয়। অনেক ভক্তরা এই মন্দিরে সিদ্ধি লাভের মানত করে আসেন, যেমন চাকরি, শিক্ষা, সংসার বা ব্যবসায়িক সাফল্যের জন্য প্রার্থনা করে থাকেন। এবার প্রশ্ন হচ্ছে, কেন আপনি এই মন্দিরে যাবেন? এই মন্দির একেবারে কলকাতার প্রাণ কেন্দ্রে হলেও এক অনন্য শান্তিপূর্ণ পরিবেশ দেয়। শহরের ব্যস্ততার মাঝে এই মন্দিরে দাঁড়ালেই মন যেন নীরবতা খুঁজে পায়। ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই নিয়মিত আসেন মানত করতে বা কৃতজ্ঞতা জানাতে। এখানে বয়স্কদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। এছাড়াও গোসেবা জন্য এখানে একটি দান পাত্র রয়েছে, সেখানে আপনারা চাইলেও দান করতে পারেন। আর এই যে এলইডি স্ক্রিনটা দেখছেন, যেটা আমি ঢোকার মুখেই প্রথমে দেখিয়েছিলাম, এখানটি প্রতিদিন যে যা প্রসাদ দান করেন তার নামটি এই স্ক্রিনে লেখা থাকে। যেমন আজকের যিনারা খিচুড়ি ভোগ আর পুরি সবজি ভোগ দিয়েছেন, ওনাদের নাম এখানে স্ক্রিনে মেনশন করা আছে। এটা প্রতিদিনেরই চেঞ্জ হয়, আর বিশেষ দিনগুলিতে তো তখন প্রসাদ আরো, এখানে প্রসাদের যে ভ্যারাইটি বা টাইপটি আরো তখন বিভিন্ন রকম হয়। যেমন আজকে 2 রকম আছে, বিশেষ দিনগুলিতে 4-5 রকমেরও হতে পারে। এখানে আরেকটি নিয়ম আছে, প্রসাদ আপনি ভিতরে বসে খেতে পারবেন না, প্রসাদটি নিয়ে আপনাকে বাইরে, মন্দিরের বাইরে এসে খেতে হবে। আর এই হচ্ছে মন্দিরের বাইরের পুরো মন্দির কাঠামোটি। যেমন কি আমি আগেও বলেছি, মন্দিরটি পুরনো কালের যে জমিদার বাড়ি বা রাজবাড়ি হতো সেই আদলেই আছে। মোটা মোটা চওড়া চওড়া পিলার, উপরে এইভাবে ঢালাই করা ছাদ, তার সাথে এই যে বারান্দা, সবকিছুই পুরনো বাড়ির একটা পরিবেশ দিচ্ছে, বা একটা পুরনো বাড়ির যে যেমন হতো রাজ। এখানে মন্দিরে ঢোকার মুখেই আপনারা একটি দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনে নিতে পারেন বা প্রসাদও কিনতে পারেন। এখানে পুজোর ডালা 51 টাকা থেকে শুরু করে 1001 টাকা পর্যন্ত আছে। যেমন আপনি নেবেন ডালা তেমন রেট হবে। ডালাতে এখানে সব রকমই থাকে, লাড্ডু, মোদক, লাড্ডু, মিষ্টি, ফুল, নারিকেল, ঘি, তেল, গণেশজির জন্য কাপড়, আরো নানান জিনিসপত্র, সামগ্রী, পুজোর যা কিছু লাগে সব এখানেই আপনারা পেয়ে যাবেন। অথবা বাড়ির জন্য আপনারা এখান থেকে লাড্ডু বা মোদকও কিনে নিয়ে যেতে পারেন। আচ্ছা, প্রথমেই আপনাদের যে গেটটি দিয়ে এন্ট্রি করে দেখিয়েছিলাম, ওটা কিন্তু মূল এন্ট্রি নয়। মূল এন্ট্রি হচ্ছে এইটা, মানে ঠিক প্রসাদ যেখানে বিক্রি হচ্ছিল প্রসাদের ঘরটির ঠিক পাশেই ছোট্ট একটা গলির মতন গেছে, এইটা দিয়ে কিন্তু এন্ট্রি নিতে হয়। এই এন্ট্রি দিয়ে যদি আপনি যান তো একদম সোজা গর্ভগৃহে গিয়ে পৌঁছে যাবেন। আর এখানে লেখা আছে যে এই জায়গাতে নির্দিষ্ট একটি জায়গায় এখানে নারকেলটা ফাটিয়ে ঠাকুরকে অর্পণ করতে হবে। আর এই হচ্ছে ঢোকার যে মেন যে এন্ট্রিটা বা প্যাসেজটা, সেটা এই ঠিক এইভাবে। তবে মেন এন্ট্রি থেকে যেটা ওই রিসেপশনটা, ওটা আরো বেশ সুন্দর ছিল, তাই আমরা ভেবেছিলাম যে ওটাই হবে হয়তো এন্ট্রি, কিন্তু ওটা এন্ট্রি ছিল না, পরে জানতে পারলাম।
এখানে মন্দিরে পুজো ছাড়াও আরও নানান কার্যক্রম হয়ে থাকে, যেমন কি নিঃশুল্ক স্বাস্থ্য সেবা বা হেলথ চেক আপ ফ্যাসিলিটিও এইসব এখানে মন্দিরে মাঝে মধ্যেই হয়ে থাকে সাধারণ পাবলিকের জন্য। ভোগ প্রসাদটি নিয়ে নিয়েছি, এবার ভোগ প্রসাদটি খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। শহরের মধ্যেও এমন এক শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও পরম বিশ্বাসের জায়গা এই শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির। আপনি যদি কখনো কলেজ স্ট্রিট বা উত্তর কলকাতা এলাকায় আসেন তাহলে অবশ্যই একবার এই মন্দির দর্শন করে আশীর্বাদ নিন। মনের ইচ্ছা পূরণের জন্য এই স্থান সত্যি অনেকের জন্য এক বিশ্বাসের কেন্দ্র। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন, শেয়ার দিন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।